এমন মনে হচ্ছিল যেন কেউ কথা কেড়ে নিয়েছে ওর। কিন্তু ওর এই চুপচাপ থাকাটা আমার মনে হচ্ছিল কোথাও কিছু একটা ঘটেছে। আমার সব প্রশ্নেরই একটাই উত্তর, চুপ করে থাকা। ও ক্লাসে থাকতো, কিন্তু ওর মন অন্য জায়গায়, অন্য মনস্ক। কিন্তু ওর বুদ্ধিশুদ্ধি খারাপ ছিল না, যথেষ্ট মেধাবী ছিল ও। কিন্তু কেন যে এমন হচ্ছিল? তোমার পেরেন্টসদের সাথে দেখা করতে হবে। ওরা এখানে নেই ম্যাডাম। তাহলে কোথায়? গ্রামে। তাহলে তোমার সাথে এখানে কে আছে? দিদি। দিদিকে ডাকো কাল। নেহা তার শিক্ষিকা মেঘার কাছে মিথ্যে কথা বলেছিল। তার মা বাবা গ্রামে যায়নি। আরে অজিত, সঞ্জয়, রোজ রোজ বলতে হবে আমাকে? একদিনও কি নিজেরা তৈরি হয়ে স্কুলে যেতে পারো না? আরে পড়বি না না? তাহলে আমাদের মতো হবি। নেহার বাবা আনন্দ শর্মা ফল বিক্রেতা ছিল আর তার মা নম্রতা লোকের বাড়িতে কাজ করত। কঠিন জীবন ছিল তাদের, কিন্তু শুধু দারিদ্রতাই এই কষ্টের কারণ ছিল না। 13 বছর বয়সী নেহার সাথে কিছু একটা হচ্ছিল, এমন কিছু যা তার মন আর মানসিকতাকে দুশ্চিন্তায় আচ্ছন্ন করে ফেলেছিল। নেহার কষ্ট নিস্তব্ধতায় ঘেরা ছিল, কিন্তু নেহার ক্লাস টিচার নেহার মনের কষ্ট বুঝতে পারছিল। যেসব বাচ্চারা সদ্য কৈশোরের নড়বড়ে পা ফেলে, তারা প্রায়ই নিজেদের ভাবনা আর নিজেদের মনের কথাকে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের সরল মুখ আর নিষ্পাপ চোখ দুঃখ এবং ভয় দুয়েরই এক নিঃশব্দ আয়না হয়ে ওঠে। আরে নেহা, এসো এসো, ভিতরে এসো। আমি তোর স্কুলে যাব কেন? কি গোলমাল করেছিস তুই? আমি কিছু করিনি কাজল দিদি। তাহলে টিচার কেন দেখা করতে চাইছে? বল না কি করেছিস স্কুলে। আরে কি তুমি পুলিশের মতো আবার ওকে জেরা করতে বসে গেলে? টিচার যখন ডেকেছেন দেখা করে এসো। কাজল, তোমার বোনের কোনো সমস্যা আছে? না ম্যাডাম। কেন? ক্লাসে ওর মনই থাকে না পড়াশোনায়, রোজ হোমওয়ার্ক ইনকমপ্লিট। কি ব্যাপারটা কি? কেন নেহা, কি বলছেন ম্যাডাম? দেখো নেহা, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, ভয় পেও না। ঠিক আছে, আমাকে না বলো তো দিদিকে বলো। বলো কি সমস্যা। বাড়িতেও কি এরকমই করে? অন্য মনস্ক, চুপচাপ? ম্যাডাম আসলে নেহা মা বাবার সাথে থাকে। বিয়ের পর আমি নিজের বাড়িতে থাকি। হ্যাঁ, কিন্তু যখন তোমার বাবা মা গ্রামে থাকে তো তুমি তো ওর দেখভাল করো না? কাজল দিদি, আমি বাবা মাকে এর মধ্যে আনতে চাইনি, সেই জন্য মিথ্যে কথা বলেছি। কিন্তু কেন স্যার? বিক্রম কি করেছে? কাজল শর্মা, তোমার বাবা আনন্দ শর্মা বিক্রম আর তার মা বাবার উপর তোমার কিডন্যাপের অভিযোগ এনেছে। কিন্তু আমি কিডন্যাপ হইনি। কিন্তু এখনো তোমার 18 বছর হয়নি। আনন্দ শর্মা, তোমার কাজলকে এই বিক্রম জয়সওয়ালের বাড়িতে পেয়েছি। খুব চালাকি বিক্রম, ফুসলি আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেছে। না স্যার, এটা সত্যি নয় স্যার। কাজল নিজের ইচ্ছে আমার সাথে এসেছে স্যার। আরে তুমি বলো না কি হয়েছে। হ্যাঁ স্যার, বিক্রম একদম ঠিকই বলছে। আমার সাথে কেউ জোরজার করেনি স্যার, আমি নিজে গেছি ওর সাথে। আমরা দুজন বিয়ে করতে দেখো চলেছি। কাজল, তুমি ততদিন বিয়ে করতে পারবে না যতদিন তোমার 18 বছর না হয়। তুমি এখন নাবালিকা। আর বিক্রম জয়সওয়াল, তোমার বিরুদ্ধে তো চার্জ হবেই জোর করে তুলে নিয়ে যাওয়ার। আমি আর কাজল তো একে অপরকে ভালোবাসি স্যার। ফালতু কথা বলছে। ভালোবাসার নাম করে জানি না আমাদের পরিবারের সঙ্গে কি কাণ্ড করেছে। সবার সামনে তুই বাবা মাকে অপমান করছিস, এর হয়ে কথা বলছিস তুই? যে সত্যি আমি তারই সঙ্গ দিচ্ছি, আর আমি তোমাদের সাথে থাকতে চাই না। আমারও তো নিজস্ব ইচ্ছে আছে। শোনো কাজল, আইন বলে যে তুমি এখন বিক্রমের সাথে থাকতে পারবে না। মেয়েটাকে কিন্তু- মেডিকেলের জন্য নিয়ে যাও। আর নাইক, বিক্রমকে তুমি কাস্টাডিতে ঢোকাও। না স্যার। কাজল, কি হয়েছে? নেহা তো কিছু বলছেই না। জানি না ওর সাথে কি হয়েছে।
মা কাজ থেকে আসেনি? না বাবা। সঞ্জয় আর অজিত আসেনি স্কুল থেকে? না। কি হয়েছে মা? আজকাল খুব অন্যমনস্ক থাকছো। ওর মুখের না বলা কথা, ওর চোখের নীরব চাহনি, ও লিখে নিয়ে এলো একটা চিঠিতে আমার কাছে। ওই চিঠিতে একটা গোপন ব্যাপার ছিল, যা ও কাঁপা কাঁপা হাতে লিখে টিচার্স রুমের দিকে নিয়ে এসেছিল। কতক্ষণ ও টিচার্স রুমের দরজায় দাঁড়িয়েছিল জানি না। ও ভাবছিল যে চিঠিটা দেব নাকি দেব না। শেষ পর্যন্ত ও সাহস করে আমাকে চিঠিটা দিল। আমি জিজ্ঞেস করাতে সেই চুপই ছিল, আর তারপর চলে গেল। শব্দ বেশি ছিল না, যন্ত্রণা ছিল অনেক বেশি। চিঠিটা পড়ে আমার বুক কেঁপে গেছিল। একজন বিশ্বস্ত টিচারকে নিজের কষ্ট বলার সাহস নেহা একটা ওয়ার্কশপ থেকে পেয়েছিল। চিঠি লেখার 3 দিন আগে নেহার স্কুলে একটা এনজিও একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছিল। সেই ওয়ার্কশপের জন্যই নেহা একটা মারাত্মক কষ্টের অন্ধকার থেকে আশার আলোর দিকে পা ফেলার সাহস পেয়েছিল। আমরা একে অপরের সাথে হ্যান্ডশেক করি, তাই না? যখন আমাদের আনন্দ হয় তখন আমরা একে অপরকে জড়িয়ে ধরি, এই রকম। যখন আমরা ঝগড়া করি তখন আমরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করি, তাকে মারধর করি, আর তার ওপর ভীষণ রেগে যাই, রাইট? বাচ্চারা, টাচ করা, স্পর্শ করা, ছোঁয়া, এগুলোর মধ্য দিয়ে নিজের ভাবনাকে প্রকাশ করি। যখন আমাদের মা জড়িয়ে ধরে, চুমু খায়, অথবা বাবা মাথার উপর হাত রাখে, পিঠ থাপড়ায়, তখন আমাদের ভালো লাগে। আমরা বুঝতে পারি যে এটাই সঠিক স্পর্শ। কিন্তু কিছু স্পর্শ এমন হয় যেখানে স্পর্শ করার পরেই আমাদের ভালো লাগে না। স্পর্শ 2 রকমের হয়, সঠিক স্পর্শ আর ভুল স্পর্শ। এ আমার স্টুডেন্ট, আমরা বান্ধবীও, কিন্তু আমরা একে অপরের শরীরটাকে সম্মান করি। শরীরের এমন কিছু অংশ আছে যেটা আমরা ছুঁই না। ওগুলো হলো আমাদের শরীরের গোপনীয় অংশ, যেটা কেউ কখনো ছুঁতে পারে না। তিনি যদি তোমার কোনো আত্মীয়ই হয়, তোমার কোনো বন্ধুও হয়, বা কোনো অচেনা ব্যক্তি, যেই হোক, যদি কেউ তোমার ওই গোপনীয় অংশটা স্পর্শ করে, তাহলে তোমাকে বুঝে যেতে হবে যে এই স্পর্শটা সঠিক নয়, এটা ভুল, এটা খারাপ স্পর্শ। এই খারাপ স্পর্শ, ভুল স্পর্শকে তোমাদের বুঝতে হবে। ভুল স্পর্শ হলেই ভেতর থেকে তোমার খারাপ লাগবে। ব্যাড টাচ করলেই তুমি কি করবে? প্রথম কথা, তোমরা কখনোই চুপ করে বসে থাকবে না, কোনোভাবে সময় নষ্ট না করে। এই কথাটা তোমাদের মা, বাবা অথবা বড় কাউকে বলতে হবে যাকে তুমি ভরসা করো। সে তোমার দিদিও হতে পারে, আবার টিচারও হতে পারে। এবার মন দিয়ে দেখো আর শোনো। এটা হলো আমাদের গোপনীয় অঙ্গের চার্ট। যদি তোমার ঠোঁটে কেউ কিস করে, তাহলে এটা ব্যাড টাচ, তোমাকে বলতে হবে নো, নট অ্যালাউড। যদি তোমার বুকে কেউ হাত রাখে, তাহলে এটাও হলো ব্যাড টাচ, তোমাকে বলতে হবে নো, নট অ্যালাউড। পেটের নিচে, 2 পায়ের মাঝখানে অথবা তোমার পেছনে যদি কেউ ছোঁয়, তাহলে তোমাকে বলতে হবে নো, নট অ্যালাউড। এই সবগুলো ব্যাড টাচ, খারাপ স্পর্শ। যদি তোমাকে কেউ খারাপভাবে স্পর্শ করে, তাহলে সেই কথা তোমাকে কোনো বড় কাউকে বলে দিতে হবে যে কি হয়েছে। এতে লজ্জার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় সেই পাবে যে তোমাকে খারাপভাবে স্পর্শ করছে, তুমি নও। যদি তোমাকে কেউ ভয় দেখায়, তাহলেও ভয় পেও না। সাহস করে এই কথা তুমি তোমার মা, বাবা অথবা টিচারকে বলে দেবে। मुझे घर जाना है। छोड़
मुझे घर जाना है, बचाओ, আরে এইসব নোংরা জিনিস কি দেখছিস তুই? এইসব ভালো জিনিস না, বুঝলি? চ্যানেলটা ঘুরিয়ে দে। मुझे घर जाने दो। अरे एक मिनट रुकिए रुकिए। इस ताइयों की असली हकदार मैं नहीं, मेरी माँ है। যদি কোনো লোক কারোর সাথে জোর করে এরকম খারাপ কাজ করে, অথবা ভালোবেসে খেলার ছলে খারাপভাবে স্পর্শ করে, অথবা বাজে কাজ করে, তাহলে সেটা ভুল, এটা অপরাধ। বাচ্চারা, যদি তোমাদের মধ্যে কারো এমন মনে হয় যে কেউ তোমাদেরকে বাজেভাবে ছুঁয়েছে, তাহলে ভয় না পেয়ে সংকোচ না করে বলা উচিত। ধরো, যখন তোমাদের কারোর সঙ্গে ঝগড়া হয়, তখন যেভাবে গিয়ে তোমরা তোমাদের মাকে বলো না তোমরা, ঠিক সেইভাবে যদি কোনো ব্যক্তি এরকম 4টে জায়গা তোমাদের স্পর্শ করে, তাহলে কোনো বড় কাউকে বা মাকে গিয়ে জানাবে। এটা জানাতে কোনো রকম ভয় পাবে না। বুঝতে পেরেছো? তোমাদের নোটিশ বোর্ডে আমরা পোস্টার লাগিয়ে দিয়েছি, যেখানে আমাদের ফোন নাম্বার আছে। যদি তোমাকে কেউ রং টাচ করে, খারাপভাবে স্পর্শ করে, অথবা তোমাদের বিরক্ত করে, তাহলে সেটা তোমরা আমাদেরকে ফোনে জানাতে পারো। তোমরা তোমাদের বাড়ির বড় কাউকে অথবা টিচারকে এই কথাটা নির্ভয়ে জানাতে পারো। মেঘা ম্যাডাম, আমার বাবা আমাকে রোজ বাজেভাবে ছোঁয়, বাজে কাজ করে। আমি মাকে অনেকবার বলেছি, কিন্তু প্রত্যেকবার মা আমাকে চুপ করে থাকতে বলে। আমার খুব বাজে লাগে, যন্ত্রণা হয়। হ্যালো, হ্যালো গীতা ম্যাডাম, আমার ক্লাসের এক স্টুডেন্টের প্রবলেম হয়েছে। কি নাম ওই মেয়েটার? নেহা শর্মা। ওকে, নেহা কি তোমাকে নিজেই তার প্রবলেম বলেছে? একটা চিঠিতে 4টে লাইন লিখে আমার টেবিলের উপর রেখে চলে গিয়েছে। আজ স্কুলের পরে তুমি কি ওকে তোমার কাছে রাখতে পারো? আমি এসে ওর সাথে কথা বলতে চাই। আমি আপনার জন্য ওয়েট করব। নেহা, তুমি সঠিক রাস্তাটা বেছে নিয়েছো। তুমি খুব সাহসী, আর আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তাই জন্য কোনো কিছু না লুকিয়ে সব কিছু বলো আমাদের। কাজল, কাজল, চল বাবাকে চা করে খাওয়াবি। আমি বানাতে পারবো না, আমি এখন খেলবো। আরে বড্ড বদমাইশ হচ্ছিস তো তুই। দাঁড়া, পরে দেখছি। দিদি, আমিও খেলবো। পরে খেলিস নেহা। এই আউট। নেহা, আয় মা, তুই চলে আয় বাবার কাছে। আমি খেলবো তোর সাথে। হ্যাঁ, আয়, নিজের ঠেলায় বসিয়ে শহর করবো। হ্যাঁ, চ। 7 বছরের নেহা সঠিক স্পর্শ, ভুল স্পর্শ, গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানত না, কারণ সেই ব্যাপারে তাকে কেউ জানায়নি। আর তাকে খারাপভাবে স্পর্শ করত তার নিজের বাবা। 7 বছরের একটি বাচ্চা এটা কিভাবে বুঝবে যে তার বাবার এই স্পর্শ আসলে খারাপ স্পর্শ? বাবা, খুব ব্যথা করছে।
ঠিক হয়ে যাবে। আয়, এই খেলাটা শুধু আমরা দুজনে খেলতে পারি। যদি আর কাউকে বলিস না তাহলে তুই হেরে যাবি, বুঝলি? সাত বছরের ছিলে তুমি, আর এই রকমটা তোমার সাথে রোজ হতো? নেহা ওর মাকেও বলেছে, তাই না নেহা? मुझे घर जाना है। আরে এই এইসব নোংরা জিনিস কি দেখছিস তুই? এইসব ভালো জিনিস না, বুঝলি? চ্যানেলটা ঘুরিয়ে দে। मुझे घर जाने दो। एक मिनट रुकिए रुकिए। নেহার এটা বুঝতে দেরি হয়েছিল যে তার বাবা তার সঙ্গে যেটা করছে সেটা ভুল। আমাকে ছাড়া তুই কাউকে বলেছিস? না মা। তাহলে বলবিও না। চুপ কর, বলতে বারণ করছি না। আর আমাকেও কিচ্ছু বলবি না, কিচ্ছু না। ব্যাস, আমি তোকে কিছু ওষুধ দেব, তুই সেগুলো খেয়ে নিবি। খেয়ে নে এটা। নেহার খুব অদ্ভুত লেগেছিল যে টিভিতে দেখানো রেপ সিনকে তার মা নোংরা বলে চ্যানেল বদলে দিতে বলেছিল, কিন্তু সে নিজের ঘরেই নিজের মেয়ের সঙ্গে হয়ে চলা একই অপরাধের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। তোমার মা তোমাকে যে ওষুধটা দেয় তার নাম জানো তুমি? ম্যাডাম, এটা বাচ্চাটার কোনো মন গড়া গল্প নয়। বিগত 6 বছর ধরে ওর সেক্সুয়াল অ্যাবিউজ চলছে, আর ওর সাথে এই কাজটা করছে ওরই নিজের বাবা। ও নির্ভয়ে সবকিছু ডিটেলে আমাদেরকে বলেছে যে কি কি হয়েছে ওর সাথে। ম্যাডাম, আমি এই স্কুলে 3 মাস হলো এসেছি, আর 1.5 মাস ধরে আমি নেহাকে দেখছি। সবসময় ব্ল্যাঙ্ক, ডিস্টার্বড, কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই। কিন্তু আমরা যে ওই ওয়ার্কশপ করেছিলাম ওয়ারনেস নিয়ে, তারপর ও সব কিছু জানায়, আমাকে একটা চিঠি দেয়। আমার মনে হয় ওই ওয়ার্কশপের পরে ও সাহস পেয়েছে। কিন্তু গীতা, তোমার কি মনে হয় সবার আগে আমাদের কি করা উচিত? সবার আগে আমাদের পুলিশ কমপ্লেন করতে হবে। কিন্তু গীতা, একদিক থেকে মেয়েটার বাবা হয় ও, আর দ্বিতীয়টা হবে ওর বাবা মার স্টেটমেন্ট। আমাদের প্রমাণ খুব একটা জোরালো নয় তো। মেঘা বলছিল ওর একটা বড় দিদি আছে, ও তো একবার স্কুলেও এসেছিল। হ্যাঁ ম্যাম, ওনার নাম কাজল জয়সওয়াল। কিন্তু নেহা এই ব্যাপার নিয়ে ওর সাথে শেয়ার করেনি কিছু। যখন ওর মাই ওকে সাপোর্ট করেনি, তখন বাকিদের উপর ওর কনফিডেন্স থাকবে কি করে? আমরা ওর কনফিডেন্স জাগিয়ে রাখতে চাই। ও আমাদের কাছে এসেছে, সবার আগে আমরা পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেইন দায়ের করব। অ্যাওয়ারনেস ওয়ার্কশপ থেকে সাহস পেয়ে নেহা নিজের কষ্টের কথা একটা চিঠির দ্বারা বলতে পেরেছিল। নেহার যে কথা চাপা ছিল তা তার স্কুল টিচার মেঘা আর এনজিওর কর্মকর্তারা মিলে আইনের কাছে জোরালো করে তুলল। পুরো 6 বছর ধরে নেহার সাথে তার নিজের বাড়িতে তার নিজের বাবার হাতে শারীরিকভাবে অত্যাচারিত হতে হয়েছে। নেহা তার মাকে এই ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে বলেও ছিল, কিন্তু সেই সময়ই তার কণ্ঠ রোধ করে দেওয়া হয়। যখন একজন মা তার মেয়ের সঙ্গে এরকম করে, তখন সেই মেয়েটির আর কারো উপরে ভরসা করা খুবই কঠিন। গীতা দেবী, আমি বুঝতে পারছি ব্যাপারটা সংবেদনশীল, কিন্তু তাও বাচ্চাটার সাথে তো আমাদের কথা বলতেই হবে। শুধু কথা নয় ইন্সপেক্টর, আপনাকে এফআইআর ফাইল করতে হবে। দেখুন, যদি অপরাধ ঘটেই থাকে তাহলে তো এফআইআর হবেই হবে। আমাদের লেডি কনস্টেবল বাচ্চাটির সাথে কথা বলবে। ওকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের দুজনকে ওখানে থাকতেই হবে। তারপরে আমি এফআইআর করে দিচ্ছি। অপরাধীকে গ্রেপ্তারের জন্য ভিকটিমের স্টেটমেন্ট নেওয়াটা আমাদের পক্ষে খুব জরুরি। গীতা দেবী, বাচ্চাটার ভালো আমরাও চাই।
হয়েছে? আপনার স্বামী আনন্দ শর্মা কোথায়? ও বাজারে গেছে। কোন বাজার? ওই সবজি বাজারে ঠেলা নিয়ে বসে। কিন্তু কি হয়েছে সাহেব? ব্যাপারটা এইটা নম্রতা দেবী, যে কিছু ঘটেইনি। এত বড় অপরাধটাকে আপনি শুধু প্রশ্রয় দিয়ে গেছেন। 20 টাকা ডজন, 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 20 টাকা ডজন। কোনটা আপনার স্বামী? ওই যে ওইটা। এটা কি বলছেন সাহেব? নেহা আমাদের মেয়ে, নিজেদের মেয়ে, আমাদের রক্ত, কিন্তু আপনারা যা ইচ্ছে বলে যাচ্ছেন। আরে আমি গরিব তো কি হয়েছে, আপনারা যা ইচ্ছে বলে যাবেন। আনন্দ শর্মা, নেহা আমাদের সবকিছু বলে দিয়েছে, যে গত 6 বছর ধরে তুমি ওর সাথে কি কি করছিলে। নম্রতা দেবী, নেহা আমাদের এটাও বলেছে যে আপনাকে নাকি ও সবকিছু বলেছিল, কিন্তু আপনি নাকি ওকে চুপ করে থাকতে বলেছিলেন। আরে নেহার মা, এরা কি করছে এখানে? আমাদের মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। মনে হয় কেউ কিছু করেছে আমাদের নেহাকে। ও আমাকে কখনো এসব ব্যাপারে কিচ্ছু বলেনি। এই সব কিছু ব্যাপারে নেহা আপনাকে বলেছিল 1 বছর আগে। আপনি কি করেছিলেন? বাচ্চাটাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছিলেন। কি ওষুধ খাইয়েছিলেন বাচ্চাটাকে? না না সাহেব, ও আমাকে কিচ্ছু বলেনি। আমি ওকে কোনো ওষুধ টষুধ দিইনি। বরং আমি তো এটা প্রথমবার শুনছি যে নিহার বাবাই ওর সাথে। চুপ! এই সব কিছু একটা ষড়যন্ত্র। নম্রতা, তুই বুঝতে পারছিস না? কিছু খাইয়ে দাইয়ে বশ করে নিয়েছে আমাদের মেয়েটাকে। আরে ওষুধ তো খাইয়েছে এরা আমাদের মেয়েটাকে। কমপ্লেন তো আমাদের লেখা হয়েই গেছে। নেহাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠিয়েও দিয়েছি। ডক্টর ওকে চেক করবেন, আর তারপর খুলবে তোর 6 বছরের নোংরা কীর্তি কাহিনী। সাহেব, এসব মিথ্যে সাহেব। সাহেব, আপনারা আমাকে জ্যান্ত মেরে ফেলছেন সাহেব। আপনারা এমন করলে আমি দুনিয়াকে কি মুখ দেখাবো সাহেব? নম্রতা, তুমি পুরোটাই মিথ্যা কথা বলছো। নেহা কেন বানিয়ে গল্প বলতে যাবে? ওর ওপর তো এত বছর ধরে অমানসিক অত্যাচার হচ্ছিল, আর ও তো তোমাকে বলেও ছিল তুমি কিচ্ছু করনি। তুমি কেমন মহিলা, কেমন মা তুমি? মেম সাহেব, ও আমাকে 1 বছর আগে কিচ্ছু বলেনি। ব্যাস 3 দিন আগে বলেছে। এর আগে বললে আমি কিছু করতে পারতাম, কিন্তু এখনো আপনাকে বলে দিয়েছে। সত্যি বলছি আমি। ভাবুন আমার ওপর দিয়ে কি ঝড় গেছে। কোনো ঝড় যাচ্ছে না তোমার উপর। তুমি ভয় পেয়ে গেছো ভবিষ্যতে কি হবে। নম্রতা, দেখো এখন তো বলে দাও যে তুমি কি ওষুধ দিয়েছিলে নেহাকে। রেপড হয়েছে, আর এটা অনেক পুরনো র্যাপচার। এই মেয়েটার সাথে অনেক সময় ধরে সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে আসছে। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কাজল? বিক্রম, পুলিশ স্টেশন যেতে হবে। কিন্তু হয়েছেটা কি? নেহার দিদি কাজল এবার পুলিশের সামনে হাজির হলো। বিয়ের আগে পর্যন্ত সে সেই বাড়িতেই থাকতো। পুলিশ তার কাছে এটা জানতে চেয়েছিল যে সে কি নেহার সঙ্গে হওয়া যৌন শোষণের বিষয়ে কিছু জানতো। এবার কাজল যেটা বলল তাতে সবার হুঁশ উড়ে গেল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কাজল, ডক্টরের রিপোর্ট থেকে এটা প্রমাণ হয়েই গেছে যে নেহাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু নেহা আমাদের বলেছে যে এই সব কিছু কথা ও নাকি মাকে বলেও ছিল 1 বছর আগে। কিন্তু তোমার মা কিচ্ছু বলেনি, বরং নেহাকে চুপ করে থাকতে বলেছে। কাজল,
তুমি কি এই সব কিছুর ব্যাপারে কিছু জানতে? যদি নেহা আমার সাথে কথা বলে থাকতো, মার সাথে নয়, আমার থেকে ভালো ওকে আর কেউ এমন করে বোঝে না। কিন্তু ভুলটা আমার। আমি কেন চুপ করে রইলাম? কেন আমি নেহাকে বাঁচালাম না? দেখো, যা কিছু বলবে পরিষ্কার করে বলো, ভয় পেও না। বিক্রম আর আমার কলেজে পরিচয় হয়েছিল স্যার। আমরা একে অপরকে পছন্দ করতে লাগলাম। আরে এবার তো বলো, তুমি জানো আই লাভ ইউ বলাটা কতটা জরুরি? ভয় লাগে বিক্রম। ও, তার মানে তুমি এখন আমাকে ভয় পাও, তাই তো? না, সত্যিটা বলতে। এরকম নয় তো যে তুমি আমাকে ভালোই বাসো না? না বিক্রম, সত্যিটা হলো, যদি তুমি আমার সত্যিটা জানতে পারো তো তুমি আর আমাকে ভালোবাসবে না। আর যদি তোমার থেকে সত্যিটা লুকাই, আমার মনে হবে ভালোবাসাকে ছোট করছি। আমাকে ধাঁধার মধ্যে রেখো না কাজল। আর তুমি এটা ভেবো না যে আমি কি ভাববো আর আমি কি করব। শুধু হ্যাঁ কিংবা না বলে দাও, যা মনে আছে না তা বলে ফেলো, আর বিশ্বাস করো আমি মেনে নেব। আমার রেপ হয় বিক্রম। কি বলছো তুমি কাজল? হ্যাঁ, অনেক বছর আগে প্রথমবার হয়েছিল, তারপরে বারবার ক্রমাগত হয়। কিন্তু কে? তুমি শুনতে পারবে না। আর কে কাজল, কে? আমার বাবা। এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না, আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। যদি ওই লোকটা বাইরের কেউ হতো, অচেনা হতো, তাহলে তুমি আটকাতে পারতে, তুমি লড়াই করতে পারতে। কিন্তু যে তোমার সবচেয়ে বড় রক্ষক, যদি সেই তোমার সাথে এরকম করে, তাহলে আউট। কাজল, কাজল, চল বাবাকে চা করে খাওয়াবি। আমি বানাতে পারবো না, আমি এখন খেলবো। নেহা, আয় মা, তুই চলে আয় বাবার কাছে, আমি খেলবো তোর সাথে। হ্যাঁ, তুমি ওই বাড়িটা ছেড়ে দাও কাজল, আর আমার সাথে চলো। আমি তোমাকে ওই বাড়িতে ফিরতে দেব না। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমার নিজের সাথে রাখবো সারা জীবন। আমি তোমাকে ভীষণ ভালোবাসি কাজল। আর বিয়ের জন্য জিজ্ঞাসা করছি, হ্যাঁ তো বলো এবার। আমি বিক্রমের সাথে পালিয়ে গেলাম, কিন্তু তারপর বাবা ওরই বিরুদ্ধে কিডন্যাপিং এর কেস করে দিল, বিক্রমকে অ্যারেস্ট করে নিল। কিন্তু স্যার, এরকম করবেন? স্যার, আমি কোনো ভুল করিনি স্যার। করেনি স্যার, এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। যদি কেউ কোনো ভুল করে থাকে তাহলে সেটা আমার বাবা। মুখ ভেঙে দেবো তোর কাজল। তুই জানিস তুই কি বলছিস? দেখুন দেখুন কি উল্টোপাল্টা করছে আমাদের মেয়ে। মাথাটা খারাপ করে ছেড়ে দিয়েছে, জানি না কোন ঘাটে জল ঢেলে দিয়েছে মাথায়। মা, যদি কারো জেল হতেই হয় তাহলে এই লোকটার হওয়া উচিত। স্যার, এই ব্যাপারটা পুরোটা আমাকে নিয়ে। আমার কথা কি কেউ শুনবে না? আমার কি কোনো অধিকার নেই? বলো, কি বলতে চাও? বিক্রমকে আমি বিয়ে করতে চাই। ও আমাকে খুব ভালোবাসে, আমার খেয়াল রাখে। কিন্তু স্যার, এই লোকটা রাক্ষস, একটা রাক্ষস। যদি আপনাকে অ্যারেস্ট করতেই হয় এই লোকটাকে করুন। আপনি একে জেলে রেখে দিন চিরকালের জন্য। আমি সত্যি বলছি স্যার। চুপ কর কাজল। সাহেব, এই পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছিস তুই? চুপ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সাহেব, এ পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছিস তুই? চাপ। বাবার অভিযোগের জন্য বিক্রমের 2 মাসের জেল হলো স্যার, আর আমায় সেই বাবার ঘরে ফিরে যেতে হলো। আমার 18 বছর হতে কিছুদিন বাকি ছিল। কেঁদো না কাজল, আর ভয়ও পেও না। তুমি একটা কাজ করো, তুমি ফিরে যাও, কিন্তু চেষ্টা করো ওই লোকটার থেকে দূরে থাকার। তোমার বয়স 18 হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব, প্রমিস। আর তারপরে এই সবকিছু চিরদিনের মতো শেষ হয়ে যাবে। আমি পুলিশকে বারবার বলছিলাম আমার বাবা ভালো না, নোংরা লোক একটা। কাজল, তুমি কি ওই পুলিশকে কিছু বলেছিলে যে তোমার বাবা তোমাকে লাগাতার ধর্ষণ করেছে? না স্যার, চেষ্টা করার আগেই চুপ হয়ে গেছি, ভয়, তার উপর লজ্জা। আর প্রতিটা সময় একটাই কথা বলা হতো যে আমি নাবালিকা, আমায় আমার মা বাবার কথা শুনতে হবে। কেমন মা বাবা? এই লোকটাকে বাবা কি করে বলে যে নিজের মেয়েদের রেপ করে? কিন্তু আজ আমার খুব খারাপ লাগছে। ওই দিন পুলিশ স্টেশনে সবার সামনে যদি চিৎকার করে বলে দিতে পারতাম যে এই লোকটা আনন্দ শর্মা আমার রেপিস্ট, তো আজকে আমার বোন এত বছর ধরে এই জানোয়ারটাকে সহ্য করতে হতো না। ওর লজ্জা লাগছে আমার নিজের উপর। আমি এত দুর্বল দিদি, লজ্জা লাগছে। আমার মা আমার থেকেও দুর্বল। সাহেব, সাহেব, আর মারবেন না সাহেব। আমি কিছু করিনি সাহেব, আমাকে বিশ্বাস করুন, ও আমার মেয়ে হয়। আর মারবেন না সাহেব, আমার শরীরে আর হাতে পায়ে খুব ব্যথা করছে সাহেব। শালা, ব্যথা লাগছে তোর? হ্যাঁ, কষ্টর মানেটা কি বুঝিস তুই? যে কষ্ট তুই নিজের মেয়েদের দিয়েছিস না, কষ্ট তাকে বলে। নেহার মেডিকেল এক্সামিনেশন করিয়েছি আমরা, অন গড বলছি, এত বছরের চাকরিতে আমি তোর মতো নোংরা, অমানুষ আর হারামজাদা লোক আজ পর্যন্ত দেখিনি। আরে বাবা কিরকম হয়, মানুষ কিরকম হয়, আর শালা তুই কিরকম? নেহা, তুমি আমাদের সাথে থাকতে পারো। এখানে কি তুমি থাকতে চাও? এখানে তুমি অনেক নতুন বন্ধু পাবে, স্কুলেও এখান থেকে যাতায়াত করবে, আর তোমার দিদি কাজলও তোমার সঙ্গে এসে এখানে দেখা করবে। আমাকে ক্ষমা করে দে নেহা, নিজের দুঃখ কষ্টে হারিয়ে গিয়ে আমি ভাবিনি যদি আমায়ও বরবাদ করতে পারে, তোকে কেন ছাড়বে? যদি আগেই আমি চিৎকার করতে পারতাম, তুই তো বেঁচে যেতিস। আমি জানতাম না এইসবের জন্য তুমি বাড়ি ছেড়ে দিয়েছিলে। জানলে তোমার কাছেই আমি আগে থাকতাম। যখন মা সাহায্য করেনি, তো মনে হয়েছিল আমাকে সাহায্য আর কেউ করবে না। যেহেতু নম্রতার উপর 2টি বাচ্চার দায়িত্ব ছিল,
তাই তার বিরুদ্ধে চুপ করে থেকে একটা অপরাধ লুকোনোর অভিযোগ আনা হয়নি। নেহা ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফেরার পুরোপুরি চেষ্টা করছিল। এনজিও তরফ থেকে, স্কুলের তরফ থেকে আর তার দিদি কাজলের তরফ থেকে সে বেশ সাপোর্ট পাচ্ছিল। ম্যাডাম আমি বলবো। নেহার মা নম্রতা পুলিশকে জানায় যে সে নেহাকে এমন ওষুধ দিত যাতে তার পিরিয়ড নর্মাল হতে থাকে। নম্রতা এই কথাতেই জেদ ধরে রইল যে নেহা 1 বছর আগে তাকে ধর্ষণের কথা নাকি বলে। অন্যদিকে নেহা এই কথা জোর দিয়ে বলতে থাকে যে তার মাকে সে বলেছিল আর সে চুপ ছিল, আর নেহাকেও চুপ করিয়ে দেয়। আনন্দও এটা কনফেস করেনি যে সে নেহা বা কাজলকে রেপ করত। নেহার বাবা আনন্দ শর্মার বিরুদ্ধে আইপিসির 376 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, আর তার সঙ্গেই পক্সো অ্যাক্ট অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। আপাতত সে আইনি হেফাজতে আছে। এই কেস নেহা আর কাজলের স্টেটমেন্ট এবং মেডিকেল টেস্টের রিপোর্টের ভিত্তিতে ট্রায়ালে আসবে। সঠিক স্পর্শ, ভুল স্পর্শ, গুড টাচ, ব্যাড টাচ, দেশের প্রতিটি বাচ্চাকে এই দুটো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝানো আমাদের সবার কর্তব্য। শুধু সেই 3টি বাঁদরের মতো খারাপ দেখবো না, খারাপ শুনবো না, খারাপ বলবো না, এটাই যথেষ্ট নয়, বরং আজকের দুনিয়ায় এটা বেশ ক্ষতিকর। যতক্ষণ বাচ্চাদের সঙ্গে খারাপ হতে দেখেও তাদের নিঃশব্দ কষ্টটাকে শুনেও আমরা প্রতিবাদ করব না, সেই নিষ্পাপদের চিৎকার করার সাহস দেব না, ততদিন বাচ্চাদের সাথে এই শোষণ কমবে না। দেশে বহু সংস্থাই সেক্সুয়াল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ চালাচ্ছে। বাচ্চাদের এইসব ভক্ষকদের থেকে বাঁচানো আর নিজেকে সুরক্ষিত রাখার ট্রেনিং ততটাই গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট যতটা পড়াশোনা করা। কেউ কেউ প্রশ্ন তোলেন যে 6, 8 বা 10 বছর বয়সে শারীরিক সম্পর্ক বা স্পর্শ সম্পর্কে আলোচনা করা কি উচিত? যদি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের পরিসংখ্যান দেখা যায় তাহলে নিশ্চয়ই উচিত। দেশের হাইকোর্টগুলিতে, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রত্যেকটি জায়গায় এই বিষয়ে ওয়ার্কশপ এখন চালু হয়েছে। আর ক্রাইম পেট্রোলও এই সমস্ত প্রতিষ্ঠানকে কুর্নিশ জানায়। আমরা কুর্নিশ জানাই নেহার স্কুলের সেই শিক্ষিকাকে যিনি প্রকৃত শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। নিজের ছাত্রীকে তিনি ভরসা দিয়েছেন, সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, যে কারণে নেহা যন্ত্রণা সেই অন্ধকার থেকে বেরিয়ে নিজের মনের গভীর কষ্ট সমাজের কাছে তুলে ধরতে পেরেছে।